সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে গেছি একটা নতুন জায়গায় যাব বলে। এখানে আমি একা যাচ্ছি না, কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, ভাই, মা, বাবা সবাই। তো চলো দেখে নিই কোথায় যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি বাংলাদেশের কাছে আর কি। বাংলাদেশ না, বাংলাদেশের কাছে, একদম বর্ডারের পাশে। তোমরা দেখতে পাচ্ছ লোকেশানে, এপার ইন্ডিয়া আর ওপার কিন্তু বাংলাদেশ। আর এদিকে ভাই কিন্তু সাইকেলে হাওয়া দিচ্ছে, আমার সাইকেল কিন্তু হাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাই কিন্তু সাইকেলে হাওয়া দিচ্ছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এবার শুধু বার হওয়ার অপেক্ষায়। আমরা অনেকটা দূরে যাব, আর সকাল সকাল বার হওয়া দরকার। এদিকে কিন্তু সকাল 7টা বেজে গিয়েছিল। তো আমি কখন থেকে অপেক্ষা করছিলাম যে কখন বার হব, আর সব কিছু রেডি হয়ে গেছিলো প্রায়। তো শুধু বার হওয়ার অপেক্ষা করছিলাম আমি, কারণ আমাদের বাড়ি থেকে সেটা অনেকটা দূর। তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি আমরা। কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল, আর আমি রাস্তায় উঠে দেখি বাবা টোটো নিয়ে হাজির। কারণ অনেকটা দূরে, তাই বাবা বলল যে সাইকেল করে যেতে অনেকটা টাইম লাগবে, তারপরে রাস্তা কেমন তারও ঠিক নেই। আর তাই জন্য বাবা টোটো নিয়ে চলে এসছে। ওদিকে কিন্তু মা, বাবা, ভাই সবাই উঠে বসে পড়েছে। এবার শুধু আমি উঠলেই টোটো ছেড়ে দেবে আর কি। এদিকে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। প্রথম থেকে তো প্ল্যানিং হয়নি যে আমরা এরকম টোটো করে যাব। তো প্রথম থেকে প্ল্যানিং হলে আরও সকাল সকাল যেতে পারতাম, আর সকাল সকাল বললে টোটো আরও তাড়াতাড়ি চলে আসতো। তো লেট তো হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। মানু আর ঠাম্মা বসে আছে, মানু কিন্তু মন খারাপ করে বসে আছে, ওকে নিয়ে যাচ্ছি না বলে। তো টোটো অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা 4জন মিলে কিন্তু বার হয়ে গেছি। আর সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো আমরা 4জনেই কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম। তো ঠান্ডা মতো লাগছিল, আর এখনও কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। 7টা প্রায় বাজে ঘড়িতে, তাও কিন্তু এখনও ঠান্ডা কাটেনি। একটু কুয়াশা মতো ভাব আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওয়েদার দেখে বোঝা যাচ্ছে এখনও কেমন আছে ওয়েদার। তো এবার মেন কথায় আসি, যে আমরা এত সকালবেলা এত তাড়াতাড়ি, তাও আর পরিবারের সবাই মিলে কোথায় চললাম? চান দান করে রেডি হয়ে এত সকাল সকাল আমাদের যাওয়ার মেন উদ্দেশ্যটা কি? তো মেন কথা হচ্ছে, আমরা যাচ্ছি বাংলাদেশের ধারে, মানে চাঁড়ালখালির যে ঐতিহাসিক হরিমেলা হয়, সেই চাঁড়ালখালির ঐতিহাসিক হরিমেলায় আমরা ফ্যামিলি সমেত সবাই যাচ্ছি। কারণ আমার মানসিক আছে। অনেকে মানসিক বলে, আবার মানতও বলে। তো আমাদের এদিকে মানসিক বলে, তাই আমি মানসিকটাই বললাম। তাই মানসিক শোধ করার জন্য আমরা 4জন মিলে বার হয়ে গিয়েছি সকাল সকাল। আর ওখানে যাব, ওখানে গিয়ে মানসিক দেব, মানসিক দিয়ে ফের আবার বাড়িতে আসবো। কারণ ওই যে 4 থেকে 4.5 ঘন্টা রাস্তা, তাই সকাল সকাল বার হলে আরও ভালো হতো। দেরি তো হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে। তো অনেকক্ষণ পরে আমরা কিন্তু এসে গেছি। যে নদী পার হয়ে যেতে হবে, সেই নদী রায়মঙ্গল নদী বলে আর কি। তো টোটো থেকে মা, বাবা, ভাই, আমি সবাই নেমে গেছি। এখন টোটো আবার ব্যাক করবে, তাই বাবা ধরে ঠিক করে দিচ্ছে। আর আমরা এবার নদী পার হব। এর আগে কোনোদিন আমি যাইনি, সবার মুখে মুখে শুনেছি যে ওখানে প্রচুর বড় করে মেলা হয়, প্রচুর অনুষ্ঠান হয়। তো দেখো রাস্তার উপরে উঠে গেছে, আর লোকজন দেখো, চারিদিক থেকে লোকজন আসছে এই খেয়া পার হয়ে বলে। ওই যে ওখানে যে বোটটা আছে, ওই বোটটা পার হবে আর কি। তো আমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম, আর আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওখানে গেলে দেখতে পাবো কেমন কি লোকজন হয় না হয়। আর প্রচুর শুনেছি লোকের মুখে যে ভীষণ বড় মাপের মেলা হয়, অনুষ্ঠান হয়, খুব জমজমাট লোক, চারিদিকে লোক ভর্তি। দেখি সব গিয়ে ওখানে দেখতে পাবো। তার মধ্যে এদিকে দেখো, এই যে রায়মঙ্গল নদী, এই নদীর প্রচুর বড় নদী আর কি, এপার থেকে ওপার দেখা যায় না। আর এখন তো একটু শান্ত আছে, কিন্তু যে সময় প্রচুর ঝড় হয় কিংবা বিকালের টাইমে যখন হাওয়া ওঠে, বিশেষ করে কালবৈশাখীর টাইম আর কি, তো সেই কালবৈশাখীর টাইমে তো অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আমাদের বোটও চলে এসছে। আগে যে নৌকাটা ছিল সেটা তো মিস করে ফেলেছি, সেটা ছাড়িয়ে গেছে, সেটা ধরতে পারলে আরও আগে চলে যেতাম। তো এখন যেটা আসছে সেটা আগের থেকে বড় বোট আর কি। তো দেখি এটাই কি হচ্ছে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে কিন্তু ঘাটে, সব কিন্তু একই জায়গায় যাবে। আজকের কিন্তু ভীষণ বড় মাপের অনুষ্ঠান, যেহেতু অনেক নামডাক, অনেক পুরনো মেলা আর কি, চাঁড়ালখালি ঐতিহাসিক হরি মেলা। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি বোটে উঠবো বলে। আর তার মধ্যে একটা দাদা ভিডিও করছে, দাদাকে চিনি আমি, অনেক দিন থেকে ভিডিও করে। একটা বোট কিন্তু চলে এসছে। তো এবার বোটে উঠবো আমরা, এক এক করে সবাই বোটে উঠবে। আর দেখতে পাচ্ছ তোমরা ওই পাড়টা কতটা লং,
প্রায় 5-6 মিনিটের উপরে লেগে যায়। এই শুধু এই বড় বোটটাই, এই বড় বোটে যেতেই কিন্তু অনেক টাইম লেগে যায়। এদিকে সবাই কিন্তু ওঠা শুরু করে দিয়েছে আর সবাই উঠছে। এবার আমিও যাব, আস্তে আস্তে আগাবো। এদিকে কিন্তু সবাই উঠে গেছে আর আমিও উঠে গেলাম লাস্টে। আর নিচের থেকে এবার সোজা আমি একদম ছাদের উপরে চলে যাব, কারণ নিচে লোকজন দাঁড়িয়ে আছে, তাই জায়গা ছিল না বলে আমি একদম ছাদের উপরে চলে এলাম, মানে বোটের ছাদে চলে এলাম। দেখি এখন বোট কখন ছাড়ে, আরও লোকজন আসছে এদিক ওদিক থেকে। তো মোটামুটি এখনও লেট হবে হয়তো ছাড়তে, দেখা যাক কখন ছাড়ে বোট। আর ছাড়লে তারপরে আবার ওপারে গিয়ে কথা হবে। এখন নদী পার হতে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই, জানি না কতক্ষণ টাইম লাগবে। এদিকে তো বোট তো ভর্তি হয়ে গেছে, একের পর এক লোক আসছে, লোক আসতে আছে। তো দেখা যাক বোট কখন ছাড়ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে কাকু কিন্তু লগি মারছে, বোট ঠেলে দিচ্ছে, বোট ছেড়ে দেবে আর কি। আর বোট ছেড়ে দিলে কিন্তু বেশি টাইম লাগবে না, হয়তো 6 থেকে 7 মিনিট লাগবে ওপারে যেতে। বোট ছেড়ে দিয়েছে, দেখি এখন কতক্ষণ টাইম লাগে। সেটা তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পাবে যে কতক্ষণ লাগছে আর আমরা কখন ওপারে পৌঁছাচ্ছি। বোট কিন্তু ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার দেখছি বোট ওইদিকে ঘোরাচ্ছে। সেই দেখে কিছু লোক আসছে, সামনে থেকে কিছু লোক আসছে, তার জন্য বোট কিন্তু আবার ঘোরাচ্ছে তাদেরকে নেবে বলে। কারণ এই বোট যাবে আবার উপর থেকে আসতে অনেকটা লেট হবে, তো যে কারণে বোট আবার ধরছে, ধরে কিছু লোক আসছে তাদেরকে তুলবে, তুলে আবার ছাড়বে। এই দেখো এই যে লোক আসছে এদের জন্য আবার বোট ঘুরিয়ে ধরেছিল। এমনিতে লেট হয়ে যাচ্ছে, তার উপরে আরও লেট এখানে করছে। জানি না ওখানে পৌঁছাতে আরও কত দেরি হবে। এরপরে এই নদী পার হয়ে, এত বড় নদী, এটা পার হবো, তারপরে আবার ভ্যান ধরবো। সেই ভ্যানে যে কতক্ষণ লাগবে সেটাও জানি না, কারণ ফার্স্ট টাইম, তোমাদেরকে আগেও বলেছি। তো জানি না কতক্ষণ লাগবে, এমনি দেরি হয়ে যাচ্ছে। ফের আমরা ফিরবো কী করে, এত দূরে এসে বাংলাদেশের গায়ে। আর এইখান থেকে গিয়ে ওখানে যাব, গিয়ে মানত দেবো, দেওয়ার পরে একটু ঘোরাঘুরি করব, তারপরে ফিরবো। মানে মোটামুটি আজকে আমাদের বাড়ি যেতে সন্ধ্যা 8টা-9টা বেজে যাবে। চলো দেখি, এখন বোট তো ছেড়ে দিয়েছে, কতক্ষণ লাগছে দেখি, আর ওখানে গিয়ে কি কি হচ্ছে দেখি। বন্ধুরা নদীর মাঝখানে এসে গেছি, আর সূর্যের আলো যেভাবে জলের গায়ে পড়ছে তো আলাদা লেভেলে লাগছে কিন্তু। আর ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, দারুণ ওয়েদার। আর তার মধ্যে তো আলাদাই লাগছে, জলের গায়ে মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে, চিকচিক করছে। আমরা কিন্তু একদম পুরো নদীর মাঝখানে চলে এসেছি, পুরো নদীর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এদিক ওদিক। আমি শুধু ভাবছি আর কত দেরি করতে হবে, কতক্ষণ লাগবে। আমি তো মোটামুটি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছি, খুব উৎসুক হয়ে আছি যে কখন গিয়ে পৌঁছাবো ওখানে, আর তারপরে কি কি হবে। নদীর মাঝখানে আসতে প্রায় 5-6 মিনিট লেগে গেছে। আমি তো ভাবলাম 7-8 মিনিটে হয়তো ওই ওপারে পৌঁছে যাব, কিন্তু নদীর মাঝখানে আসতে আমাদের 5-6 মিনিট হয়ে গেছে। তো মোটামুটি তো আরও টাইম লাগবেই, 10 মিনিটের কাছাকাছি লেগে যাবে, 10-12 মিনিট তো লেগে যাবে এবার থেকে ওপারে পৌঁছাতে।
feel. সো বন্ধুরা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কিন্তু আমরা ফাইনালি ঘাটের কাছে এসে গেছি, মানে ওই পারের থেকে এপারের কাছে চলে এসেছি। তো সবাই এখন লাফছে বোট থেকে, আর সবাই নামুক তারপরে আমি লাফছি। অনেকক্ষণ থাকার পরে আমি কিন্তু এসে গেছি। তো ফাইনালি এবার গিয়ে ভ্যানে উঠবো। আর সেই দেখতে পাচ্ছ মাঝখানে একটা বোট যাচ্ছে কতটা দূরে। আর আমরা উপরে উঠতেই কিন্তু ভ্যান পেয়ে গেছিলাম, যেহেতু ওই দিন অনেক লোকজন আসছিলো। লোকজন আসার জন্য আমরা কিন্তু গাড়ি পেতে একটা মুহূর্ত দেরি হয়নি, আর গাড়িতে বসার সাথে সাথে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, কারণ প্রচুর লোক যাতায়াত করছে ওই দিন। তো তার জন্য আমরা গাড়িতে উঠে গেছি, আর মা বাবা ভাই সবাই উঠে গেছে। মা আমার পাশে আছে, ভাইয়ের বাবা সামনের দিকে আছে। তো ভ্যান তো ছেড়ে দিয়েছে, এখন ওখানে যেতে কতক্ষণ টাইম লাগে দেখা যাক। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে এদিকে রাস্তাঘাটের কি অবস্থা। আর ভ্যান তো সমানে দুলছে, এধার ওধার সমানে দুলছে। পিছনে বসে আছি আমি যেন না পড়ে যাই এটুকুই। আর ঠিকঠাক করে আমি ধরেই রাখতে পারছি না, রাস্তাঘাটের অবস্থা ততটাও ভালো না। মাঝে মাঝে বাম্পারগুলোতে এমনভাবে যাচ্ছে যে পড়ে যাবো ভাব, এরকম অবস্থা। তো আমি নেমে কথা বলবো তোমাদের সাথে, ওখানে না যাই, ওখানে গিয়ে কথা হবে। বন্ধুরা, তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহাসিক চাঁড়খালি হরিমেলার কাছে। তো দেখতে পাচ্ছ এধার থেকে গাড়ির লাইন দেখতে পাচ্ছ। আমরা কিন্তু আর সামনের দিকে এগোতে পারছি না, কারণ সামনের দিকে কিন্তু একের পর এক গাড়ির লাইন, সামনে পিছনে সব দিকে গাড়ির লাইন। তো এবার এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। আমাদের ভ্যান এখানে থেমে গেছে, তো আমরা এখন হেঁটে যাব। ওহ বন্ধুরা, আমার লাইফে ফার্স্ট টাইম আমি চাঁড়খালি হরিমেলায় এসেছি, তাও আর বাংলাদেশ বর্ডারের গায়ে। তো তোমাদেরকে আমি ভিতরে ঢুকে আমার যে মানত আছে, যেটা মেন কাজ আর কি, তো সেটা সারি। তারপরে আমি অবশ্যই বর্ডারের কাছে যাব, আর বর্ডারের কাছে গিয়ে আমি অবশ্যই দেখাবো এপার থেকে বাংলাদেশ ওপারে কেমন লাগছে। যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি, আর দেখো সামনে ভাই যাচ্ছে, বাবা যাচ্ছে। তো অনেকটা দূর, সেই দেখতে পাচ্ছ কোথায় গেট, ওটা ছাড়াও আরও দূরে হয়তো যেতে হবে। সামনের দিকে তো শুধু দোকানপাট ভর্তি, এখান থেকেই দেখা যাচ্ছে চারিদিকে দোকানপাট ভর্তি। আর দেখা যাক গিয়ে কি হচ্ছে। আমি তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিলাম, আর অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম যে এই দিনটা কবে যাব, আমি কবে গিয়ে আমি ওখান থেকে ঘুরে আসবো একটাবার। তো অবশেষে আমার ইচ্ছা পূরণ হতে চলেছে, আর সেই সাথে তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম যে তোমরা আছো, তোমরা সবসময় আমার পাশে আছো, আর এইভাবে পাশে থাকবে। তো আমার সাথে চলো মেলার ভিতরের দিকে, আর মেলার ভিতরের দিকে যাই, গিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেলায় কী কী বসছে কী কী বসেনি। তো দেখো সেগুলো মেলার ভিতরে দেখো, চরকি বাচ্চাদের খেলনা শুরু হয়ে গেছে। আর এখানে কি কি পাওয়া যায় না, এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায়, আসবাবপত্র থেকে শুরু করে আর এভরিথিং, মানে তুমি যা যা চাইছো, ড্রেস থেকে শুরু করে তোমার হাতের থেকে শুরু করে প্লাস ঘরের একটা ঘর সাজানোর যা যা প্রয়োজন আর কি। আর এখানে তো হোটেল আছে, খাবার দাবার তো অ্যাভেলেবেল, এটা তো কোনো কথাই হবে না যে মেলা হলে খাবার দাবার পাওয়া যাবে না। কি খেতে চাও সব রকম, কারণ এখানে কম বড় মেলা হয় না, প্রায় এক সপ্তাহ ধরে মেলা হয়। আর তার মধ্যে তো এটা অনেক দিন থেকে চলে এসছে। আমি তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে এই চাঁড়খালি হরিমেলা প্রচুর জাগ্রত আর কি। এখানে যে ভালো উদ্দেশ্যে আসে, যে উদ্দেশ্যে আসে তার সেই উদ্দেশ্যে সফল হয়। এবং এটা আমার ঠাম্মা ঠাকুরদাদের আমল থেকে শুনে আসছি, কারণ প্রায় দেশ ভাগ হয়নি তার আগে থাকতে এখানকার যে উৎসবটা হয় প্রচুর পরিমাণে এখানে জাগ্রত থানে আর কি এই চাঁড়খালি হরিমেলা। তো অবশেষে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে এলাম।
আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে মন্দিরের কাছে যাব। আর এর মধ্যেখান দিয়ে দেখো দুই সাইড দিয়ে দোকান ভর্তি, কত লোকজন এর মধ্যে। দেখো আমরা এসছি এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, তো তার মধ্যে এত ভিড়। আর রাত হলে তো আরও ভিড় হবেই, কারণ মেলা মানে সন্ধে হলে তো ভিড় জমবেই। যেখানে মেলা সেখানে ভিড় বেশি, আর যেখানে যত বেশি অনুষ্ঠান সেখানে তো আরও বেশি ভিড়। তো এখানে প্রচুর প্রচুর দূর থেকে লোকজন আসে, প্রচুর দূর থেকে, কলকাতা থেকেও তো লোকজন আসে অলরেডি। অনেক কবার আসার চেষ্টা করেছি আমি, কিন্তু আসতে পারিনি। আর তার মধ্যে মা বাবা ওদের বাতাসা কিনে নিয়েছে। আর সেই যে দেখতে পাচ্ছ সেই হরি মন্দির, এই যে আমরা হরি মন্দিরের কাছে চলে এসেছি। তো এবারে আমরা ভিতরে ঢুকবো, আমি আর মা ভিতরে যাব, কারণ মা মানসিক করেছিল। তো আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। জানি না এখানে ভিতরে ভিডিও করতে দেয় কিনা, আর যদিও বা ফোন নিয়ে যাই কিন্তু ভিডিও করতে পারবো বলে মনে হয় না, কারণ ওখানে যা লোকের চাপ দেখলাম, আর যেভাবে ঠেলাঠেলি করছে, আমি ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওখানে গিয়ে একটা মিনিটও কাউকে থাকতে দিচ্ছে না। তবুও চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে দেখানোর। ভিতরে ঢুকি আগে, ভিতরে ঢুকে তারপর দেখি কি হচ্ছে, ভিডিও করতে পারছি কি পারছি না সেটা তোমরা সব কিছু দেখতে পাবে। যদি ভিডিও করতে পারি তো ভিতরে সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো, আর যদি ভিডিও না করতে পারি তাহলে বাইরে থেকে তোমাদেরকে দেখতে হবে, কিছু করার নেই। কারণ মনে হয় না যে ভিডিও করতে পারবো আমি ওখানে, তবুও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এখন তো সব ভিড়, প্রচুর ভিড় হয়ে আছে। যাই সামনের দিকে, কতক্ষণ লাগবে জানি না আমি। সামনের দিকে যাই, সামনের দিকে গেলে তারপরে দেখব কি হচ্ছে না হচ্ছে। সবাই দেখো দাঁড়িয়ে আছে, গোগুর হরি মাথায় আছে। আর সবাই সবার মতো করে, যারা মানত করেছিল, মানসিক করেছিল, যারা যে উদ্দেশ্যে এসছে তারা ঠিক সেইভাবে তাদের উদ্দেশ্য পূরণ করছে। আর তার সাথে আমিও তো এসেছি। বন্ধুরা, আমাদের মানসিক কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করতে দেয়নি, কারণ ওখানে বললাম আমি যে একটু ভিডিও করা যাবে কিনা, বললো না এত লোক আর এত চাপ, তুমি ভিডিও করতে পারবে না, তুমি বাইরে গিয়ে ভিডিও করো, ভিতরে কোনো ভিডিও হবে না। কারণ সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তো আমি যদি ভিডিও করি তো সেখানে তো আমার টাইম লাগবে, আর ওখানে 1 মিনিটেরও উপরে থাকতে দিচ্ছে না, 1 মিনিট তাও হচ্ছে না, আমরা বাইরে চলে এসেছি। তো তার জন্য তোমাদেরকে ভিতরে ঢুকে আমি ভিডিও করতে পারলাম না, বাইরে থেকে দেখতে হবে সব কিছু। চারিদিকে লোক, চারিদিকে লোক, তো এর মধ্যে মন্দিরের ভিতরে কাউকে ভিডিও করতে দিচ্ছে না। তো এটাই যে এখানে আসলে, তোমরাও আসলে বুঝতে পারবে যে এখানে কেমন আনন্দ হয়, কেমন উৎসব হয় এখানে। আর 1 সপ্তাহ ধরে তো মেলা হয়, কিন্তু 1 সপ্তাহের মধ্যে এই প্রথম দিনটা প্রচুর পরিমাণে লোকজন আসে আর কি। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমাদের সেটা তো হয়ে গেছে। আর মাও এদিক দিয়ে বাইরে চলে এসছে, আমরাও এবার বাইরে যাবো। চলো বাইরের দিকে গিয়ে ঘুরবো, আর বাইরে দিকে কী কী বসছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এখন বাইরে বার হবো, এখন মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরছে আর কি। তো চলো মন্দিরের দিক দিয়ে ঘুরে আসি, মন্দির চারপাশে ঘুরে এসে তারপরে আমরা ওই দিক দিয়ে বার হবো। আর বার হয়ে তারপরে তোমাদেরকে নিয়ে যাব সেই তেঁতুল গাছের ধারে। অনেকে ভিডিওতে দেখেছে যে তেঁতুল গাছের, একটা তেঁতুল গাছ আছে এখানে, সেই তেঁতুল গাছের গোড়াটা প্রায় 10-12 ফিট মতো লম্বা। তারপরে সেখান থেকে তেঁতুল গাছটা উঠেছে, তো ওখানে না গেলে বুঝতে পারবে না। চলো ওখানে যাব এখন, আর ওখান থেকে গিয়ে ওটা দেখে তারপরে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে বর্ডারের সাইড যাব, আর বর্ডারের সাইডে গিয়ে তারপরে সেখান থেকে বাড়ি যাব। বন্ধুরা, এত লোকের চাপ, এত লোকের চাপ কী বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমার চারি সাইডে কী অবস্থা। আমি তো বার হতেই পারছি না ঠিকঠাক করে, যে আমি কীভাবে বার হবো এত লোকের মধ্যে দিয়ে। যাই হোক, এদিক ওদিক করে যেভাবে হোক বার তো হতেই হবে, এখানে তো দাঁড়িয়ে থাকা যাবে না, দাঁড়িয়ে থাকা মানে সমানে ঠেলাগুতো খেতে হবে। তো বাইরের দিকে বার হই, আর প্রায় আমি চলে এসেছি বাইরে থেকে, অনেকটা বাইরে চলে এসেছি। বাইরে থেকে বার হয়ে এখন সেই তেঁতুল গাছের ধারে যাব আগে। তো তেঁতুল গাছ থেকে তেঁতুল গাছ দেখে তারপরে অন্য দিকে যাব।
তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ভিতরে কতটা লোক ভর্তি আছে, আর মন্দিরের দিকে কি অবস্থা। মন্দিরের দিকে তো সবাই ভর্তি, সবাই সবার মতো মানসিক যারা দিয়েছিল আর কি, তারা তাদের মতো মানসিক পরিশোধ করছে। কেউ হরিণুট দিচ্ছে, কেউ ডন্ডি খাটছে। আর আমি এদিকে কিন্তু বাইরের দিকে চলে এসেছি। তো বাইরের দিকে একটু ভিড় কম আছে, আর বাইরের দিকে বার হয়ে কিন্তু আমরা চলে এসেছি সেই সেই তেঁতুল গাছের ধারে। এই দেখো তেঁতুল গাছটা, দেখো এখান থেকে গোড়া স্টার্ট। তো এই যে তেঁতুল গাছটা এখান থেকে স্টার্ট হয়েছে, সেই দেখো লম্বা, দেখো কতটা, সেইখান থেকে কিন্তু তেঁতুল গাছটা উঠেছে। কতটা লম্বা তাহলে বুঝতে পারছো। এই তেঁতুল গাছটা কিন্তু আমি কোনো দিন দেখিনি, এখানে এসেই ফার্স্ট দেখলাম। আর আমিও জানতাম না যে এখানে এরকম একটা তেঁতুল গাছ আছে। এদিক দিয়ে আসলাম, তো তারপর দেখলাম বাবা বললো যে এখানে এই তেঁতুল গাছ আছে। এখানে গোড়াটা এক জায়গায়, আর তেঁতুল গাছটা উঠেছে আরেক জায়গা থেকে। তো এই তেঁতুল গাছ থেকে সবাই এখানে পুজো করছে, পুজো দিচ্ছে। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি অনেক বছরের পুরনো গাছ আর কি। তো এখানে গাছে সবাই পুজো দিচ্ছে। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একদম বর্ডারের পাশে, মানে জিরো লাইনের কাছে। তো দেখতে পাচ্ছ ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। আমি একদম বর্ডার লাইনের পাশে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে একটু পরে আমি নদীর দিকে যাব, আর একটু পরে নদীর দিকে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। চলো আমার সাথে নদীর রাস্তার দিকে। তো আমি কিন্তু মেলা ছেড়ে বাইরের দিকে চলে এসেছি, আর নদীর রাস্তার ওপরেও উঠে গেছি। তো নদীর রাস্তার ওপরে উঠে গেছি, চলো আমি তোমাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাই, দেখি এখানে বিএসএফের সাথে দেখা হয় কি হয় না। চলো আমি সামনের দিকে এখন যাব। সেই যে দেখতে পাচ্ছ ওই পারে বাংলাদেশ, ওটা সেই পার্টটা, যেটা সেই পার্টটা ওটা বাংলাদেশ। আর ওই দেখো যে আমাদের ইন্ডিয়া পারে ওখানে একটা বিএসএফ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওখানে একটা বিএসএফ দাঁড়িয়ে আছে। আর ওই পারে ওটা বাংলাদেশ। তো বাংলাদেশে ওখান থেকে নদীতে লাফতে দেয়, বাট আমাদের এখান থেকে নদীতে লাফতে দেয় না আর কি। তো আমাদের এপারে প্রচুর নিয়ম, কড়াকড়ি নিয়ম। আর বিশেষ করে বাংলাদেশের সাথে ঝামেলা হওয়ার পর থেকে তো এখন আরও ঘন ঘন ক্যাম্প হয়েছে এখানে। আর এখানে নদীর রাস্তায় উঠতে দেয় না তেমনভাবে, শুধু আজকের মেলা বলে তাই ছাড় দিয়েছে, কিছু বলছে না। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি, চলো সামনের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো, আরও কাছ থেকে জুম করে দেখাবো। এই দেখো এখানে আশেপাশে বাড়িও আছে, বাড়িঘর আছে একদম, যারা পুরো বর্ডারের পাশে বাড়িঘর, বর্ডারের পাশে লোকজন থাকে এখানে। তো আমি একদম চলে এসেছি কাঁটাতারের গায়ে। কাঁটাতারের গায়ে এসে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই যে কাঁটাতার নিচে দেখতে পাচ্ছ, এই যে কাঁটাতার দেওয়া আছে, এই কাঁটাতারে আমি হাত দিচ্ছি। এখানে বিএসএফ নেই, বিএসএফ ওই পারে আছে, আর আমি এপারে এসে দাঁড়িয়ে আছি এই সাইডে। তো বিএসএফ নেই বলে কাঁটাতারে আমি হাত দিতে পারছি, আর নাহলে হয়তো এখানে থাকতেও দিত না, ভিডিও করা তো দূরের কথা। তো দেখতে পাচ্ছ সেই পার, যে ওটা বাংলাদেশ পার, ওই পারে বাংলাদেশ। আর ওই যে লোকজন যাতায়াত করছে আমাদের এপার দিয়ে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওপারে কি আছে। দেখো সেম একই আমাদের মতন, শুধু এপার ইন্ডিয়া ওপার বাংলাদেশ। আমাদের যা ওদেরও তাই, সব কিছুই একই। এই যা দুটো আলাদা ভূখণ্ড, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া, যেটা আমাদেরই অংশ ছিল আগে। 1971-এর পরে কী হয়েছিল তোমরা তো অনেকেই জানো, সব কিছু জানো, যে 1971-এর পরে এটা বাংলাদেশ হিসেবে গণ্য করা হয়। আর এবং এদের স্বাধীনতাটাও আমরাও দিই। ভারত না থাকলে হয়তো এটা পাকিস্তানের আন্ডারেই থাকতো, আর পাকিস্তান যেভাবে এদেরকে জোর জুলুম করতো সেভাবে হয়তো সহযোগ করে যেত। তো দেখতেই পাচ্ছ তোমরা। ও বন্ধুরা, কি বলবো, আমি ভিডিও করছিলাম আমার মতো, তো হঠাৎ করে মাঝখান দিয়ে বিএসএফ চলে এসছে। আমি বুঝতেই পারিনি বিএসএফ এসছে, আমি দেখতে পাইনি যে এখান থেকে বিএসএফ আসছিলো। আর আমি ভিডিও করছিলাম, আমি ওই জন্য ক্যামেরা নিচে করে নিয়েছিলাম। আমি হঠাৎ করে বুঝতে পারিনি যে ওরা পিছন দিক দিয়ে চলে এসছে, তার জন্য আমি ক্যামেরাটা নিচে করে নিলাম, নাহলে এখানে তো ক্যামেরা করাই বারণ। তার মধ্যেও আবার একজন পিছন থেকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, একটা বিএসএফ পিছন থেকে ঘুরছিল, সেটা তোমরা দেখতে পেয়েছো। তো আর ভিডিও করবো না এখানে, মেলার মধ্যে আবার চলে যাব। তো দেখো তোমরা, এই যে পুরো একদম বাংলাদেশের কাছে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে এই ভিডিওর পার্ট 2-তে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে, তাই কমেন্ট করতে অবশ্য ভুলবে না। আর দেখা হবে এই ভিডিওর পার্ট 2-তে।
তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে।